আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ক্লাসটিতে। জেনারেল ম্যাথে আজকে আমরা শুরু করতে যাচ্ছি নতুন একটি চ্যাপ্টার, অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত। প্রতিদিনই আমরা একটা নতুন চ্যাপ্টার করি। তো দেখতে দেখতে আমাদের শর্ট সিলেবাসের আর কেবল 2টা চ্যাপ্টার আমাদের বাকি। তার ভিতরে এটা একটা, এবং আগামী নেক্সট উইকে যে ক্লাসটা সেটা। সো এই 2টা ক্লাস করলে কিন্তু আমরা আমাদের শর্ট সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। দেন হচ্ছে আমরা ফুল সিলেবাসের জন্য আমাদের পড়াশোনা শুরু হয়ে যাবে। সো তোমরা সবাই কেমন আছো একটু কমেন্ট বক্সে জানিয়ে দাও। আমরা ধীরে ধীরে আমাদের এই ক্লাসটি শুরু করে দিব। প্রথমে 10 মিনিট আমাদের আরো একটা ক্লাস চলতেছিল, এই জন্য 10 মিনিট লেট হলো, এই জন্য আমি আসলে খুব দুঃখিত। বাট শুরু হয়ে গেল আমাদের আজকের এই ক্লাসটি। সবাই কেমন আছো কমেন্ট বক্সে একটু জানিয়ে দাও। ভাইয়া কেমন আছেন? ভাইয়া একটু অসুস্থ আছি বেশ কয়েকদিন ধরে, প্রচুর পরিমাণে সর্দি। ওকে, ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও আমাদের আজকে এই ক্লাসটির জন্য। দেখতে দেখতে তোমরা পাওয়ার পে প্রোগ্রামের 60% বা 70% কমপ্লিট করে ফেলছো, আলহামদুলিল্লাহ। আমি জানি না যে তোমরা শুরুতে যতটা ধৈর্য নিয়ে এই প্রোগ্রামের ক্লাসগুলো করেছো, এখনো ওই একই লেভেলের ধৈর্য নিয়ে এই ক্লাসগুলো বা একই রকম সিরিয়াস নিয়ে এই ক্লাসগুলো করতেছো কিনা। বাট যারা করতেছে আমি ড্যাম শিওর তারা এসএসসি পরীক্ষা ভালো করবে, এবং এইচএসসি পরীক্ষার স্টার্টিংটা তাদের অনেক বেশি ভালো হবে। কারণ আমরা এইখানে যেভাবে তোমাদেরকে পড়াই, অনেক বেসিক জিনিস আলোচনা করি, এবং আমাদের পড়াশোনায় উপরের পড়াশোনার অনেক কিছু তোমাদেরকে শিখিয়ে দেওয়া হয় প্রায়। কারণ হচ্ছে যে আমরা ওইগুলো পড়ে অভ্যস্ত। সেই জন্য তোমরা একটা পজিটিভ একটা ব্যাপার পাবা পরবর্তীতে যদি আমাদের এই ক্লাসগুলো এখন রেগুলার করো। বা শুধুমাত্র এইচএসসি পরীক্ষার আগের দিন বা আগের এক সপ্তাহ যদি এইগুলা যদি দেখে যাও, তখন কিন্তু তুমি সবকিছু শেষ করতে পারবা না। সো আমি ধরে নিচ্ছি এই গ্রুপে যারা স্টুডেন্ট আছে তারা প্রত্যেকে অনেক বেশি মনোযোগী, এবং তারা সবাই হচ্ছে আমাদের এই ক্লাসগুলো খুবই সিরিয়াসলি নেয়, এবং প্রতিদিন রেগুলারলি রুটিন মাফিক ক্লাসগুলো করে। ওকে, সো 165 জন। ওকে ভাইয়া, বাঁচতেছে ভিডিও। ওকে ওকে, একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, যারা নাই তাদেরকে একটু ধরে নিয়ে আসো, আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিব। পড়াশোনা কিছুক্ষণের ভিতরে আমরা শুরু করে দিব। ওকে, ইয়াস ভাইয়া। বডি কই? হ্যাঁ থাকো বডি। দেখো তো ক্লাস সম্পূর্ণ ক্লিয়ার কিনা বা ওই সাইড থেকে আর মেনশন দেওয়া লাগবে কিনা। ওকে ফাইন। তো অনেকেই চলে আসছো, আমরা আমাদের আজকে ক্লাসটা শুরু করে দিতে পারি। ত্রিকোণমিতির একটা ক্লাস তোমাদেরকে আমি নিয়ে নিয়েছি লাস্ট দিন, দূরত্ব এবং উচ্চতা, এবং আরো একটি অধ্যায় আমাদের এটা ত্রিকোণমিতিক অনুপাত। সো আমি যদি গুরুত্বর কথা বলি বা ইম্পর্টেন্টের কথা বলি, তাহলে ওই দিনের ক্লাসের তুলনায় এই ক্লাসটা বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ না, সো এই ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমি বিগত বছরের প্রশ্নগুলো আজকে দেখলাম। বিগত বছরের 2022 সালে ঢাকা বোর্ডে এখান থেকে 2টা প্রশ্ন, যশোর বোর্ডে 2টা প্রশ্ন, কুমিল্লা বোর্ডে 2টা প্রশ্ন, অর্থাৎ ম্যাক্সিমাম বোর্ডে হয়তো 2টা বা একটা বোর্ড মিস গেছে, বাট ম্যাক্সিমাম বোর্ডে এইখান থেকে 2টা করে সিকিউ আসছে, 20 মার্ক। সো তার অধ্যায়টা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা অধ্যায়। শর্ট সিলেবাস যখন ছিল, এই চ্যাপ্টারটা কিন্তু শর্ট সিলেবাসের ভেতরেই। সো চলো আমরা আমাদের এই অধ্যায় গুরুত্ব বুঝে গেলাম। এবার এই অধ্যায়টা আমরা কিভাবে পড়বো সেই জিনিসটা আমরা চলে যাব, যে কিভাবে আমরা এই অধ্যায়টা পড়বো। তার আগে তোমরা এখানে যারা আছো প্রত্যেকেই কমেন্ট বক্সে একটু কমেন্ট করে ফেলো যে আজকের ক্লাসটা করার জন্য
তোমরা সবাই রেডি আছো, ক্লাসটা করার জন্য তোমরা অনেক বেশি প্রস্তুত আছো। আমি একটু অসুস্থ, আমি মনে করি তোমরা আজকে এই সম্পূর্ণ ক্লাস জুড়ে আমাকে অনেক বেশি কোঅপারেট করবা, এবং সম্পূর্ণ ক্লাসে তোমরা কমেন্ট সেকশনটা অবশ্যই প্রোডাক্টিভ একটা কমেন্ট সেকশন যেন হয়, যে যা পড়াচ্ছি সেই রিলেটেড, বাইরের কথা আলোচনা করার দরকার নেই। কারণ আজকে আমি তোমাদেরকে একেবারে কন্টিনিউয়াসলি পড়াশোনা করাবো, ব্রেক বা কোনো ধরনের কোনো কিছুই থাকবে না, যেটা সত্যিকার অর্থে আমরা আজকে উদ্দেশ্য হচ্ছে এত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় পড়তেছি, এই অধ্যায়ের প্রত্যেকটা অঙ্কই যেন আমাদের জন্য একটা ফান হয়, সেই জিনিসটা আমি চেষ্টা করব যে অধ্যায়ের প্রত্যেকটা অঙ্কই যেন তোমাদের জন্য ফান হয় এবং প্রতিটা জিনিস তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারো। চলো আমরা শুরু করে দেই। সবাই রেডি লিখে ফেলছো আই হোপ, 214 জন আছো। চলো আমরা শুরু করে দিই। সো আমরা যে অধ্যায়টা পড়বো তার আগে আমাদের 4টা সেকশনে আমরা পড়বো। প্রথম সেকশনে আমরা সূত্রগুলো দেখবো, যে ত্রিকোণমিতিক অনুপাত এখানে কি কি সূত্র আছে সেই সূত্রগুলা আমরা জানবো, এবং এরপর আমরা প্রবলেম সলভিং দেখবো। দেন হচ্ছে আমরা বোর্ডে আসা এমসিকিউ গুলো সলভ করব, বোর্ডে আসা সিকিউ গুলো সলভ করব, এবং এর মাধ্যমে আমরা আমাদের সম্পূর্ণ প্রস্তুতিটা ক্লিয়ার করব ইনশাআল্লাহ। এই 4টা সেকশন তোমরা কমপ্লিট করতে পারলে আমার সাথে তোমরা তোমাদের এই অধ্যায়ের যা যা প্রস্তুতি সেই প্রস্তুতিগুলো কমপ্লিট হয়ে যাবে। চলো আমরা শুরু করে দেই তাহলে। আমাদের এটা শীতকাল নাকি গ্রীষ্মকাল? ওকে, গ্রীষ্মকাল কেন মনে হচ্ছে? সব জায়গা দিয়েই তো শীত, বৃষ্টি নামছে শীত, বা একটা ঠান্ডা পরিবেশ শীত, শুধু শীতই দেখতেছি। ওকে, সময়টাও তো ডিসেম্বর মাস। দেখো আমরা সূত্রগুলো দেখবো। প্রথমত দেখো, তোমরা এইটাকে বিভিন্ন ভাবে অনেকে পড়ো। আমাদের কাছে টোটাল ত্রিকোণমিতিক অনুপাত, যে অনুপাতগুলো নিয়ে আমরা কাজ করব, সেই অনুপাত আছে হচ্ছে 6টা। একটা হচ্ছে সাইন থিটা, এবং আরেকটা হচ্ছে কস থিটা, আমাদের একটা হচ্ছে টেন থিটা, একটা হচ্ছে কট থিটা, একটা হচ্ছে সেক থিটা, আরেকটা হচ্ছে কসেক থিটা। সো এই ত্রিকোণমিতিক অনুপাত, দেখো অনুপাত দ্বারা কি বোঝায়? অনুপাত মানে উপরে একটা জিনিস আছে এবং নিচে একটা জিনিস আছে, এই ব্যাপারটাই কিন্তু বোঝায়। সো এই যে 6টা ত্রিকোণমিতিক অনুপাত, একটা ত্রিভুজের ভিতরে একটা অ্যাঙ্গেল থাকে। হ্যাঁ, একটা ত্রিভুজের ভিতরে একটা অ্যাঙ্গেল থাকে। মনে করো আমরা এখানে একটা ত্রিভুজ আঁকি। সো একটা ত্রিভুজ আঁকলাম, এই হচ্ছে মনে করো একটা ত্রিভুজ। দেখো এইটা হচ্ছে একটা ত্রিভুজ, এবং এই ত্রিভুজের ভিতরে আমরা কয়েকটা জিনিস দেখতে পাচ্ছি। একটা হচ্ছে এইটা যদি অ্যাঙ্গেল হয়, এই যে এইটা যদি অ্যাঙ্গেল হয়, তাহলে অ্যাঙ্গেলের সাথে যে দুইটা বাহু থাকে তাদেরকে বলা হয় সন্নিহিত বাহু। এই মানে কি সন্নিহিত বাহু, ঠিক আছে? এইটা হচ্ছে একটা সন্নিহিত বাহু, এইটা হচ্ছে একটা সন্নিহিত বাহু, বা অ্যাডজাসেন্ট লাইন বলা হয়। সো এইটা হচ্ছে একটা সন্নিহিত বাহু, এইটা হচ্ছে একটা সন্নিহিত বাহু, এবং এইটা হচ্ছে এখানে লম্ব রেখা। এই সন্নিহিত বাহু দুইটার নাম আছে। সো একটা হচ্ছে সবচেয়ে বড় বাহু, যেটাকে আমরা বলি অতিভুজ। সো এইটাকে আমরা বলি হচ্ছে অতিভুজ। আমরা এর আগের দিনও এইগুলো টুকটাক আলোচনা করেছি, এবং এইখানে যেটা আছে এইটাকে আমরা বলি হচ্ছে ভূমি। ভূমি আর এর বাদে, অতিভুজ আর ভূমি বাদে বাকি যেটা আছে সেটা হচ্ছে লম্ব রেখা বা লম্ব। এখন এই যে বাহুগুলোর অনুপাত, এই অনুপাতগুলো থেকে আমি এই অ্যাঙ্গেলটার মান বের করতে পারি। এই বাহুগুলোর অনুপাত থেকে আমি এই অ্যাঙ্গেলটার মান বের করতে পারি। এই বাহুগুলোর অনুপাতগুলোকে কত রকমের অনুপাত করা যায় সেটা যদি আমরা একটু হিসাব করি, তাহলে দেখো এখানে আছে অতিভুজ, ভূমি, লম্ব। সো 3টা জিনিস থেকে প্রতিবার যদি আমরা 2টা করে জিনিস নিয়ে সাজাই এবং আমরা অনুপাত করার ট্রাই করি, তাহলে আমরা দেখবো এখান থেকে 6 রকমের অনুপাত আমরা তৈরি করতে পারবো। যেরকম মনে করো আমরা এখান থেকে একটা লম্ব বাই অতিভুজ বানাইতে পারি, আবার অতিভুজ বাই লম্ব বানাইতে পারি। আবার মনে করো আমি ভূমি আর অতিভুজ নিয়ে ভূমি বাই অতিভুজ বানাইতে পারি, আবার অতিভুজ বাই ভূমি বানাইতে পারি। আবার আমি এখান থেকে লম্ব আর ভূমি নিয়ে লম্ব বাই ভূমি বানাইতে পারি, আবার ভূমি বাই লম্ব বানাইতে পারি। অর্থাৎ আমরা এখান থেকে আমাদের হাতে যে 3টা বাহু আছে, এই 3টা বাহু থেকে আমরা 6 রকমের কম্বিনেশন করতে পারি যদি আমরা অনুপাত আকারে সাজাই। সো এই যে অনুপাত আকারে সাজাচ্ছি, এই 6 রকমের কম্বিনেশনকে আমরা 6টা নামে প্রকাশ করি, এবং এই 6 রকম ভাবে আমরা এই অ্যাঙ্গেলটাকে বের করি।
এই ছয়টাই আমরা এতক্ষণ ধরে এখানে দেখলাম। একটা হচ্ছে সাইন, একটা কস, একটা টেন, একটা কট, একটা সেক আর কসেক। আচ্ছা, এবার দেখো, এবার সাইন যেটা আছে এইটা হচ্ছে লম্ব বাই অতিভুজ। আমরা এটাকে এক একজন এক এক রকম ভাবে হচ্ছে কি মনে রাখি। আমি হচ্ছে এটাকে এভাবে মনে রাখি। সো আমি যেভাবে মনে রাখি এটা এখানে লেখা আছে। সো সেলাতি কভুতি টেলভু, মানে এইখানে আমরা প্রথম শব্দ যেটা আছে, প্রথম শব্দ যেটা এই যে এইটা হচ্ছে সাইনকে নির্দেশ করে, সাইন। এইটা হচ্ছে কসকে নির্দেশ করে, আর এইটা হচ্ছে টেনকে নির্দেশ করে। আবার অনেকে আবার কবরে ভূত আছে, টেরা লম্বা ভূত, এরকম ভাবে তোমরা হচ্ছে মনে রাখো। যাই হোক, বাট আমি এটাকে এভাবে মনে রাখি কারণ আমার কাছে মনে হয় শব্দ ছোট হলে দ্রুত বের করা যায়। তাহলে যখন সাইন হবে তখন আগে আছে লা, তার মানে এখান থেকে লম্ব, আর তি মানে অতিভুজ, তার মানে উপরে হবে লম্ব এবং নিচে হবে অতিভুজ। তো এইটা হচ্ছে আমাদের সাইন থিটার জন্য, এই যে সাইন থিটার জন্য লম্ব বাই অতিভুজ, সাইন থিটার জন্য হয় লম্ব বাই অতিভুজ। আর সাইন থিটার ঠিক উল্টো যে অনুপাতটা সেটা হচ্ছে কসেক থিটা, তাহলে অতিভুজ বাই লম্ব। সো সাইন থিটার উল্টো অনুপাত আমি জানি যে এগুলো তোমরা পারো, তারপরও যেহেতু আমরা এই অধ্যায়টা করতেছি তাহলে এই অধ্যায়টা আমাদের অবশ্যই জানা উচিত যে আসলে ব্যাপারটা কি কি হচ্ছে, বা কথাটা কোথা থেকে সৃষ্টি হইলো যে সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, বা এটা কেন দরকার হইলো বা কেন প্রয়োজন হইলো সেইটা একটু আলোচনা করিয়ে যাচ্ছি। এরপরে আমরা এখান থেকে যে কস থিটার কথা বলি, তাহলে আমরা ভূমি বাই অতিভুজ এই অ্যাঙ্গেলটা, এই দুইটা বাহুর অনুপাত যখন নিব তখন সেখান থেকে আমরা পাবো কস থিটা। আর এটা ঠিক উল্টো হচ্ছে, এটা ঠিক উল্টো হচ্ছে সেক থিটা, এবং যার মান হচ্ছে অতিভুজ ভাগ হচ্ছে ভূমি। আর আমাদের টেন থিটা এই সূত্র হচ্ছে লম্ব বাই ভূমি, আর এইটা ঠিক উল্টো হচ্ছে আমাদের কট থিটা, এবং সেটা হচ্ছে ভূমি বাই লম্ব। সো এই কয়টা হচ্ছে আমাদের সূত্র। এবং এই সূত্রগুলো যদি আমরা একটু খেয়াল করি তাহলে আমরা এখান থেকে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে সাইন থিটার সাথে কসেক থিটার সম্পর্ক হচ্ছে 1/কসেক থিটা। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কস থিটার সাথে সেক থিটার সম্পর্ক হচ্ছে 1/সেক থিটা। আমরা এখানে দেখতে পাচ্ছি টেন থিটার সাথে কট থিটা সম্পর্ক হচ্ছে টেন থিটা ইজ ইকুয়াল টু 1/কট থিটা। সো একটা ত্রিভুজের ভেতরে একটা কোণ আর তিনটা বাহুর কথা যদি বলি, সেই কোণটা বের করার জন্য এই তিনটা বাহুকে আমরা ছয় রকমের কম্বিনেশনে আমরা অনুপাত বের করতে পারি, এবং এই অনুপাতগুলোর মান আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে কোন অনুপাতটাকে কি দ্বারা প্রকাশ করা হয় বা কি বলা হয়। ওকে, সাগরে লবণ অতি, কবরে ভূত অনেক, টেরা লম্বা ভূত। ওকে, সো আমার মনে হয় যে এই জিনিসটা তোমরা সবাই জানো, না হলে আমাদের হায়ার ম্যাথ অথবা হায়ার ম্যাথের অঙ্কগুলা বা পরবর্তী অধ্যায় যেটা আমরা করলাম সেই অধ্যায়ের তোমরা এত দ্রুত অ্যান্সার করতে পারতা না বা বলতে পারতা না। যাই হোক, এবার দেখো আমাদের আর কি কি জানার দরকার, যেগুলো আমি জানি যে তোমরা জানো। এখানে আমাদের আরো কয়েকটা বেসিক সূত্র আছে, এই তিনটা সূত্র বেসিক সূত্র যেগুলো কিনা আমাদের ইন্টারমিডিয়েটে প্রচুর পরিমাণে ইউজ হয়। সো দেখো, প্রথমটা হচ্ছে সাইন আর কস। সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটার মান হচ্ছে 1। সো একটা জিনিস খেয়াল রাখো যে এইটার ভিতরে প্লাস আর বাকি দুইটায় মাইনাস। সেক স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা, আর কসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1। এখন আমি এখানে আমার প্রয়োজন মতো সূত্রগুলোকে চেঞ্জ করে দিতে পারি। যখনই এই সূত্রগুলো কখন ইউজ হবে, বিভিন্ন অঙ্কের ভিতরে আমরা দেখবো যে স্কোয়ার আকৃতি থাকবে। সো ওই স্কোয়ার আকৃতির অঙ্কগুলোতে ট্রান্সফার করার জন্য আমরা এই সূত্রগুলো ইউজ করতে পারবো। যেমন সাইনকে আমার কস বানানো দরকার, বা সেককে টেন বানানো দরকার, বা কটকে কসেক বানানো দরকার। সো এই যে চেঞ্জগুলো দরকার তখন আমরা এই সূত্রগুলো ইউজ করতে পারবো। এখন দেখো কিভাবে বানানো যায়। দেখো, আমি যদি এখান থেকে সাইন স্কোয়ার থিটা এর মান বের করতে চাই তাহলে আমি এইটাকে লিখতে পারবো 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে আরেকটা সূত্র হইলো। অথবা আমি যদি এখান থেকে কস স্কোয়ার থিটার সূত্র বের করতে চাই তাহলে এটা হবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এরকম হয়, জাস্ট যে কোনো একটা ওই পাশে পাঠিয়ে দিলে হয়ে যাচ্ছে। অথবা আমি যদি এখান থেকে সেক স্কোয়ার থিটার মান বের করতে চাই তাহলে আবার 1 প্লাস টেন স্কোয়ার থিটা।
অথবা আমি যদি টেন স্কয়ার থিটার মান বের করতে চাই, টেন স্কয়ারটাকে ওই পাশে পাঠাবো, একটাকে এই পাশে পাঠাবো, অর্থাৎ sec স্কয়ার থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে টেন স্কয়ার থিটা, এরকম। এবার দেখেন নেক্সট, এইখানে যদি আমরা যাই cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এইটার মতো সিমিলার ভাবে আমরা যখন cosec স্কয়ার থিটার মান বের করব তখন আমরা ওইটাকে ওই পাশে পাঠিয়ে দিব। আমরা যখন এখান থেকে cot স্কয়ার cosec স্কয়ার থিটা একটাকে এই পাশে নিয়ে আসব, ওই পাশে আমরা cot স্কয়ার থিটা লিখতে পারবো। সো এই হচ্ছে আমাদের কয়েকটা সূত্র, এই সূত্রগুলো কাল থেকে আজ পর্যন্ত বৃষ্টি হচ্ছে। ওকে, সো আমি তোমাদেরকে বলে দিছি কমেন্ট বক্সে, হ্যাঁ নাইদুল ভাই পড়াইছিল, কমেন্ট বক্সে কেউ অন্য কোনো ধরনের কথা বলবা না। যদি বৃষ্টির কথা বলো বা ঝড় তুফান যাই কোনো বন্যার কথা যাই বলো না কেন, তোমাকে সেই বন্যায় ভাষায় দেওয়া হবে, আর এখানে আর কোনো কমেন্ট করতে পারবা না। ওকে 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 ফাইন। সো এবার আমরা এরপরে পরবর্তীতে যাই। দেখো এরপরে আর কি কি জানা দরকার, এরপর ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান হচ্ছে আমাদের দরকার জানা। সো আমরা এখানে যদি একটু বলি যে আমাদের এই বরাবর একটা দাগ দিয়ে নিলাম, এই বরাবর হচ্ছে যদি থিটা হয় মানে কোণের মান হয়, আর এই বরাবর হচ্ছে আমাদের অনুপাতগুলো আছে, অনুপাতগুলোর মান হয়, তাহলে এবার আমরা অনুপাতগুলোর মান আসলে কিভাবে বের করছি সেগুলো আমরা একটু মনে করার ট্রাই করি। তাহলে দেখো অনুপাতগুলোর মান, যেরকম সাইন আমাদের কয়টার জিনিসের মান বের করি আমরা, 0 ডিগ্রির মান বের করি, তারপরে 30 ডিগ্রির মান বের করি, 45 ডিগ্রির মান বের করি, 60 ডিগ্রির মান বের করি, 90 ডিগ্রির মান বের করি। পরবর্তীতে যখন তোমরা ইন্টারমিডিয়েটে যাবা দেখবা যে তোমাদের আরো অনেক মান জানতে হবে। এই 6টা ত্রিকোণমিতিক অনুপাত এগুলার মানগুলা থিটার সাথে কিভাবে পরিবর্তন হয়, পরিবর্তনের ফলে এখান থেকে একটা গ্রাফ তৈরি হয় বা লেখচিত্র সাইন থিটা দেখতে কিরকম, সো এই গ্রাফও তোমাদের জানতে হবে যখন তোমরা পরে যাবা। এখন আমরা এখান থেকে মানগুলা কিভাবে বের করি, এক একজন এক এক রকম ভাবে বের করা যায়। সো আমরা সাইন যেভাবে বের করতে পারি সেটা হচ্ছে 0 1 2 3 4। এইটা করার পরে আমরা এই পুরোটাকে 4 দিয়ে ভাগ দিব, এই যে 4 দিয়ে ভাগ দিলাম, রুট 4 দিয়ে ভাগ দিব, 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 রুট, শেষ, আমাদের মানটা চলে আসবে। তাহলে দেখো আমরা এখান থেকে তাহলে অ্যান্সার কত পাবো, আমরা এখান থেকে এইটা 0 এর জন্য 0ই পাবো, এটাকে রুট করলে হয় 1/2, এটাকে দেখো কাটাকাটি করলে নিচে একটা 2 থাকে, তাহলে এই জন্য 1 ভাগ √2 হয়, এখানে √3 আর 4 কে রুট করলে হয় 2, এটা কাটাকাটি করলে হয় 1, 1 কে রুট করলে হয় কত 1। সো এটা তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম, তাই না? আচ্ছা, এরপরে দেখো নেক্সট, সাইন থিটা এবং কসেক থিটার ভিতরে যে সম্পর্ক, এটা হচ্ছে উল্টা সম্পর্ক। এখন এইখানে আছে 0 আর পৃথিবীর যে কোনো কিছু নিচে থাকে 1, অর্থাৎ 0 নিচে আছে 1, 0 নিচে যদি 1 থাকে, এবার এইটাকে যদি আমি উল্টায় দেই তাহলে দেখো 0টা নিচে চলে আসবে, আর 0 যখন নিচে চলে আসে তখন সেটাকে আমরা বলি হচ্ছে অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত, ঠিক আছে, অসংজ্ঞায়িত এটা, ঠিক আছে, কারণ কোনো কিছু নিচে 0 থাকলে সেটা আমাদের ক্যালকুলেটর আর ইনপুট নিতে পারে না, তো সেটা অসংজ্ঞায়িত হয়ে যায়। এবার দেখো এইটাকে উল্টায় দিলে হবে 2, এটাকে উল্টায় দিলে হবে √2, এটাকে উল্টায় দিলে হবে 2 ভাগ √3, এটাকে উল্টায় দিলে 1 কে রুট হইলে 1ই হয়। এবার দেখো পরেরটা cos, কসের সূত্র আমাদের কিভাবে করছিলাম আমরা, কস হচ্ছে সাইনের উল্টো দিক থেকে যেটা শুরু হয়, সাইনের ক্ষেত্রে আমরা 0 1 2 3 4 করছি, আর কসের ক্ষেত্রে হবে আমাদের 4 3 2 1 0, তাহলে আমার এই ক্ষেত্রে হবে 4 3 2 1 0। এরপর আমরা কি করতে হবে, প্রত্যেকটাকে 4 দিয়ে ভাগ দিতে হবে, এই যে 4 দিয়ে ভাগ √, 4 দিয়ে ভাগ √, 4 দিয়ে ভাগ √, 4 দিয়ে ভাগ √, 4 দিয়ে ভাগ √। অথবা আমরা এইটার ক্ষেত্রে মানগুলো সরাসরি সাইনের উল্টো দিক থেকে যদি আসি, যে মানগুলো আসে সেই মানগুলোরও হিসাব করতে পারি। যেরকম সাইনের এখান থেকে আমরা দেখি 90 ডিগ্রির মান 1, তাহলে কসের 0 ডিগ্রির মান হবে 1,
সাইনের 60 ডিগ্রি মান √3/2, তাহলে এটার 30 ডিগ্রি মান হবে √3 ভাগ হচ্ছে 2। এবার দেখো 45 ডিগ্রির মান এখান দিয়ে আসলো 45 ডিগ্রি হয়, অর্থাৎ সেম মানটা হবে। আবারও এইটার মান তাহলে আমরা পাবো 1/2, এইটার মান পাবো আমরা কত 0। ক্লিয়ার? এবার দেখো, এবার বাকি এবার এটাকে উল্টায় দিলে আমরা পাবো হচ্ছে sec। এবার sec কে যদি উল্টাই, এটাকে উল্টাইলে 1 হয়, এটাকে উল্টাইলে 2/√3, এটাকে উল্টাইলে হবে √2, এটাকে উল্টাইলে হবে 2, এটাকে উল্টাইলে হবে অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত, শেষ। এবার দেখো 10 এর ক্ষেত্রে মানগুলো আবার হয় 0 1 3 9, 0 1 3 9 ড্যাশ। ড্যাশ মানে হচ্ছে অসংজ্ঞায়িত, ঠিক আছে? লাস্টেরটা 10 এর লাস্টেরটা অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত। আচ্ছা, তাহলে এবার এইটাকে কত দিয়ে ভাগ দিবা? এইটাকে ভাগ দিতে হবে 3 দিয়ে। আমরা সাইন কজের ক্ষেত্রে 4 দিয়ে ভাগ দিছিলাম, আর এখানে 3 দিয়ে ভাগ দিব। সো 3 দিয়ে ভাগ দিয়ে √, 3 দিয়ে ভাগ দিয়ে √, 3 দিয়ে ভাগ দিয়ে √, 3 দিয়ে ভাগ দিয়ে √। দেখো তাহলে মানগুলো কত আসতেছে, তাহলে আমরা এইখান থেকে আমরা পাবো 0, এখান থেকে 1 ভাগ √3, এখান থেকে পাবো হচ্ছে 1, এখান থেকে কাটাকাটি করলে উপরে একটা 3 থাকে, যার উপর √ দিলে √3। এবার কাজ কি? এবার কাজ হচ্ছে উল্টায়া দেওয়া। এবার দেখো এইটা কি আছে, 0 আছে। সো 0 যদি থাকে, তাহলে এবার এই 0 কে যদি আমরা উল্টায় দেই, তাহলে কত হবে? 0 নিচে চলে যাবে। 0 নিচে চলে গেলে এটা অসংজ্ঞায়িত হয়। অথবা এটাকে আমরা এই 10 এর যেটা আছে তার উল্টো সিরিয়ালে হিসাব করতে পারি। 10 এর উল্টো সিরিয়াল যদি হিসাব করি, তাহলে দেখো এইটা হবে অসংজ্ঞায়িত। তারপরটা হবে ওই যে √3, তারপরটা হবে 1, তারপরটা হবে 1/√3, এবং সবার শেষে হবে 0। সো এই হচ্ছে আমাদের অ্যাঙ্গেল গুলা। আমার মনে হয় যে তোমরা এই মানগুলো সবাই বের করতে পারো বা জানো, এই জন্য আমি একবারে ফার্স্ট একটু দেখাই দিলাম। ওকে, রাহিদ ভাই কোন ক্লাসে শিখাইলো? ওকে, আচ্ছা, আমি আঙ্গুল দিয়ে মনে রাখছি। ওকে, সো তোমার যেভাবে ইচ্ছে তুমি সেভাবে মনে রাখতে পারো। সো আমি আবারও একটু রিভাইজ করি। সাইনের ক্ষেত্রে 1 2 3 4, হ্যাঁ, সাইনের ক্ষেত্রে কি, সাইনের ক্ষেত্রে সরি 0 1 2 3 4 পাঁচটা, যেহেতু 0 1 2 3 4 4 দিয়ে ভাগ করতে হবে, √ করতে হবে। কসেকের ক্ষেত্রে তার উল্টা, কজের ক্ষেত্রে 4 3 2 1 0, 4 দিয়ে ভাগ করতে হবে, √ করতে হবে। কজ আর সেকের জন্য আমরা যদি কজেরটা বলি, তাহলে এটা যে 4 3 2 1, এটা তো বললাম, উল্টা দিতে হবে। 10 এর ক্ষেত্রে 0 1 3 9 অসংজ্ঞায়িত, আর কটের ক্ষেত্রে অসংজ্ঞায়িত 9 3 1 0, দ্যাটস ইট। সো এটা করলে হয়ে যাবে। আচ্ছা, এবার ভাই কয়েক প্রবলেম সলভিং এ মনে রাখাটা ইম্পর্টেন্ট, টেকনিক না নয়। ওকে, ভেরি গুড সঞ্জিদুল, ভালো কথা লিখেছো। সো তোমার যেভাবে তুমি অঙ্ক সলভ করে দিয়ে আসতে পারো, আমার কোনো প্রবলেম নাই, বাট এটা মনে রাখতে হবে। ওকে, এবার আমরা প্রবলেম সলভিং পার্টে চলে যাব। দেখো 2 নম্বর পার্টে চলে আসলাম। আমাদের 2 নম্বর পার্টটির নাম হচ্ছে প্রবলেম সলভিং, এবং আমার আলোচনার ভিতরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এটা, কারণ আমি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করি এই পার্টটাকে। সো আমার মনে হয় এবার আপনারা 100% সিরিয়াসনেস দিয়ে, আমি জানি যে তোমরা এই প্রথম পার্টে আমরা যে 20 মিনিট আলোচনা করছি, পুরো 20 মিনিট তোমরা আগে থেকে জানতা, অলমোস্ট 100% বা 95% স্টুডেন্টই জানতা, বাট তারপরেও এইটা জানাইলাম, কারণ হচ্ছে এই আলোচনাটা ছাড়া এই অধ্যায়টা আসলে অসম্পূর্ণ থাকে, যে ডিরেক্ট প্রবলেম সলভিং করাই। এজন্য আমরা একটু জেনে নিলাম বা মনে করে নিলাম। আচ্ছা, এবার আমরা আমাদের এই মানে হচ্ছে আজকের একেবারে মেইন যেই পার্টটা প্রবলেম সলভিং এ চলে আসছে। সো এবার আবারও সবাই আবার প্রথম থেকে একবার রেডি, একেবারে স্টেডি হয়ে আমরা ক্লাসটা করব, এবং কমেন্ট সেকশনে আমরা জাস্ট প্রবলেমটা নিয়ে আলোচনা করব। এই প্রবলেমটার বাইরে অন্য কোনো কিছু আমরা আলোচনা করব না। ওকে ওকে ভাই, কুইজ আছে? না, আজকে কুইজ নাই। ওকে, সো কমেন্ট সেকশনের ব্যাপারটা আরেকবার বলি, কারণ আমি যদি তোমাদের কমেন্ট সেকশন না পড়ি, তাহলে ইউ ক্যান ক্যারি অন, হ্যাঁ, বাট আমি কমেন্ট সেকশন পড়ি,
আমার প্রবলেমটা তোমরা বুঝতে পেরেছো কিনা সেটার ফিডব্যাকটা নেওয়ার জন্য। বাট তোমরা যদি ওই ফিডব্যাক নেওয়ার সময় দেখি তোমার অন্য কমেন্ট হচ্ছে, তখন সেক্ষেত্রে আমার আর কমেন্ট সেকশন পড়া হবে না, আমি আমার মতো করে পড়িয়ে যেতে হবে। সো এটা যেন না হয় সেই জন্য কমেন্ট সেকশনে অনলি এইটা সম্পর্কিত পড়াশোনা হোক, এবং পরবর্তীতে এটা শেষ হলে আমরা দরকার হয় প্রবলেম সলভিং এন্ড এমসিকিউ সলভিং এর মাঝে 2-1 মিনিট কথা বললাম, তখন তোমরা অন্য কথা বললাম। ওকে ওকে, লেটস স্টার্ট। প্রবলেম সলভিং এর প্রথম প্রবলেম আমরা এখানে দেখতে পাচ্ছি শুরু হয়ে গেল। দেখো এটা ঢাকা বোর্ডে 2022 সালে আসা একটা প্রশ্ন। আমার মনে হয় যে তোমরা সবাই প্রশ্নটা দেখে ফেলছো। ওকে, ওকে, চলো আমরা শুরু করে দিই। দেখো আমাদেরকে বলছে যদি cot টু দি পাওয়ার 4 থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 হয়, তাহলে এটাকে cos এ রূপান্তর করতে বলছে। এখন আমরা একবারে প্রথম ডাটা থেকে যাই। আমাদের ডাটা প্রশ্ন হচ্ছে cot টু দি পাওয়ার 4 থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1। সো আমি এটাকে cos এ রূপান্তর করব। ওকে, সো cos এ রূপান্তর করার আগে আমরা এখানে একটা কাজ করতে পারি। এখানে cot টু দি পাওয়ার 4 থিটা, আমরা এই cot স্কয়ার কে যদি ওই পাশে নিয়ে নিই, তাহলে এটা হয়ে যায় 1 প্লাস cot স্কয়ার থিটা। 1 প্লাস cot স্কয়ার থিটা এর সূত্র আমরা অলরেডি জানি, cot টু দি পাওয়ার 4 থিটা আর 1 প্লাস cot স্কয়ার থিটা। এই কথাটার মানে হচ্ছে cos স্কয়ার থিটা, রাইট? এটার মানে হচ্ছে 1 প্লাস cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। অর্থাৎ এইটার মানে হচ্ছে cosec স্কয়ার থিটা, cosec স্কয়ার থিটা। এবার দেখো আমরা যদি সবকিছু এক পাশে নিয়ে আসি, তাহলে cot টু দি পাওয়ার 4 থিটা মাইনাস cosec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 0 হয়ে গেল। ওকে, এবার cot টু দি পাওয়ার 4 থিটা মাইনাস cosec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু যদি 0 হয়, আমরা এইটার এবার সূত্র করতে পারি। দেখো cot মানে কি? cot মানে হচ্ছে cos বাই sin। তাহলে আমরা এটাকে কি এইটা লিখতে পারি cos টু দি পাওয়ার 4। আমরা এটাকে কি এটা লিখতে পারি cos টু দি পাওয়ার 4 থিটা ভাগ sin টু দি পাওয়ার 4 থিটা, এটা লেখা যায়। আর এইখানে cosec মানে আমরা জানি 1 বাই sin, তাহলে এইটাকে আমরা লিখতে পারবো 1 বাই sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 0, এরকম লেখা যায়। আচ্ছা, যদি লেখা যায় এরপরে আমরা এইখানে একটা কাজ করতে পারি। কাজটা হচ্ছে আমরা এবার এখানে লসাগু করে ফেলতে পারি। দেখো এখানে যদি আমরা লসাগু করি, তাহলে লসাগু হবে sin টু দি পাওয়ার 4 থিটা, এবং আমাদের অ্যানসারটা আমরা পেয়ে যাব কিভাবে? আমরা এখানে sin টু দি পাওয়ার 4 থিটা যদি লসাগু হয়, তাহলে আমরা এখান থেকে কত পাই? দেখো এইখানে cos টু দি পাওয়ার 4 থিটা যেভাবে আছে সেভাবেই হবে cos টু দি পাওয়ার 4 থিটা, আর এইখানে আমার হবে একটা মাইনাস, আর এইখানে দেখো এখানে আছে sin স্কয়ার থিটা, আর লসাগু হচ্ছে sin 4 থিটা। তাহলে আমার আরেকটা sin স্কয়ার থিটা কি এখানে দরকার আছে না? আমরা আরো একটা sin স্কয়ার থিটা কি দরকার আছে নাকি কাটাকাটি করে যাব? ওকে, মাত্র শুরু হইলো, মাত্র শুরু করলাম। 11 ওকে, আচ্ছা এইখানে আমরা আরো শর্টে এটা করা যেত যে আমরা এইটা ইজ ইকুয়াল টু ওই পাশে রেখেই কাটাকাটি করে ফেলতে পারতাম, তাহলে আরো শর্ট হইতো। তাহলে দেখো আমরা লসাগু না করি, ওইটাকে ওই পাশে রেখেই করে ফেলি, এই যে এইখান থেকে আমরা মানটা লিখে ফেলি, তাহলে আমাদের হচ্ছে এত কাটাকাটিও করা লাগতেছে না। দেখো আমরা এবার এই cot 4 থিটাকে আমরা এখানে লিখতে পারবো, cot 4 থিটাকে আমরা এখানে লিখতে পারবো cos 4 থিটা, cos 4 থিটা ভাগ হচ্ছে sin 4 থিটা, আর এইটাকে আমরা লিখতে পারবো 1 বাই sin স্কয়ার থিটা। তাহলে এবার দেখো আমরা এখান থেকে পাচ্ছি cos 4 থিটা ইজ ইকুয়াল টু sin 4 থিটা
ভাগ হচ্ছে সাইন স্কয়ার থিটা। এবার দেখো এই যে এইটাকে এই পাশে নিয়ে গেলাম, এখন কাটাকাটি চলে যায়, কাটাকাটি গেলে এবার আমরা এখান থেকে পাচ্ছি cos 4 থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে সাইন স্কয়ার থিটা। বাট আমার এখানে প্রশ্ন আছে শুধুমাত্র cos দিয়ে। এবার আমি তোমাদেরকে শিখাইছিলাম বা বলছিলাম যে cos স্কয়ার যদি থাকে তাহলে সেটাকে সাইন স্কয়ারে নেওয়ার সূত্র আছে। তাহলে এবার আমরা এখান থেকে তাহলে cos 4 থিটা ইজ ইকুয়াল টু লিখতে পারবো সাইন স্কয়ার থিটা থেকে যদি cos এ যাইতে চাই তাহলে সূত্র হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার থিটা। এবার এইটা যদি এই পাশে চলে আসে তাহলে আমরা পাবো cos 4 থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1। দেখো এইটাই কিন্তু আমাদেরকে প্রমাণ করতে বলছে, সব প্রমাণিত হয়ে গেল। সেটা হচ্ছে প্রবলেম নাম্বার 1 ডান। ওকে, ওকে, সো সহজ একটা প্রশ্ন কিন্তু। তোমার ইনবক্সে মেসেজ দেওয়া যায় না কেন? একজনে তোমার ইনবক্সে মেসেজ দেওয়া যায় না কেন? ওকে, সো কি করা উচিত বলো? আমি বারবার বলতেছি প্রবলেম সলভিং এর সময় আমি একটা প্রবলেম মানে শেষ করেই আমি হচ্ছে তোমাদের এগুলো দেখব। বাট আচ্ছা, একজন এসে সাজেশন দিবা নেই, সাজেশন দিও না ভাই, এখন না। সবাই খুবই পছন্দ, বুঝছো? ওকে, এই চ্যাপ্টার কঠিন লাগে, সো শেষ। হ্যাঁ, তাহলে আমি আবার একটু রিভাইজ করি। দেখো, সো আমাদের সিম্পলি আমরা কি করলাম, ওইটাকে ওই পাশে পাঠাইলাম। এবার আমরা এখানে একটা সূত্র করলাম, সূত্রটা হচ্ছে 1 প্লাস cot স্কয়ার থিটা, এটা হচ্ছে cosec স্কয়ার থিটা সূত্র করার পরে এবার cosec মানে হচ্ছে 1 বাই sin, সো এটা করে দিলাম। এবার sin 4 থিটাটা ওই পাশে চলে গেল, কাটাকাটি গেল। এবার সাইনটাকে আমরা cos এ রূপান্তর করতে হবে, যেহেতু আমাদের এখানে দুইটাই cos আছে, সো cos এ রূপান্তর করার জন্য আমরা এখানে 1 মাইনাস cos স্কয়ার থিটা লিখলাম, দেন cos স্কয়ার থিটা এই পাশে আসলে শেষ, ডান। সো এবার আমরা আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট 2 নম্বর কোশ্চেন। তো 2 নম্বর প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ, এখানে বলছে cos থিটা প্লাস cot থিটা ভাগ হচ্ছে cos থিটা মাইনাস cot থিটা ইজ ইকুয়াল টু √3 প্লাস 2 ভাগ √3 মাইনাস 2 হলে, যেখানে থিটা হচ্ছে সূক্ষ্মকোণ, তাহলে থিটা এর মান কত হবে সেটা আমাদেরকে বের করতে বলছে। ওকে, ফাইন। সো একেবারে সহজ একটা প্রশ্ন। দেখো, জাস্ট একটা কাজ করতে হবে, যোজন বিয়োজন, আর কোনো প্যারা নাই। দেখো, খুবই সহজভাবে আমরা এই প্রবলেমগুলো সলভ করব। সো একেবারে জাস্ট মনোযোগ দিবা, তাহলে হবে cos থিটা প্লাস cot থিটা ভাগ হচ্ছে cos থিটা মাইনাস cot থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে √3 প্লাস 2 ভাগ হচ্ছে √3 মাইনাস 2। যখনই তোমাকে সমাধান করতে বলবে বা থিটা এর মান বের করতে হবে, তোমার কাজ হচ্ছে কিভাবে এইটাকে সবচেয়ে ছোট করা যায়, অর্থাৎ কেবলমাত্র একটা ত্রিকোণমিতিক অনুপাতের ভেতর এটাকে কিভাবে নিয়ে আসা যায়, এটা করতে পারলে তুমি অ্যান্সার বলতে পারবা। এখন দেখো, আমরা যদি এটা করতে চাই তাহলে আমাদের যেটা করতে হবে, প্রথমে আমরা যোজন বিয়োজন করব। ওকে, ফাইন। সো দেখো, যোজন বিয়োজন করা মানে কি, নিচেরটাকে উপরে নিয়ে যোগ করব, আবার নিচেরটাকে নিচে বিয়োগ করব উপরেরটা থেকে। তাহলে আমরা যোজন করলে এখান থেকে cos থিটা প্লাস cot থিটা, এবার যোজন মানে হচ্ছে নিচেরটাকে যোগ, সো যোগ হচ্ছে আমাদের নিচেরটা। এবার নিচেরটাকে আমি একটু অন্য কালি দিয়ে লিখি, নিচেরটা হচ্ছে cos থিটা মাইনাস cot থিটা, নিচেরটা যোগ করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, আবার সিমিলার ভাবে আবারও আমরা প্রথমে উপরেরটাকে লিখব cos থিটা প্লাস cot থিটা, এবার নিচেরটাকে বিয়োগ করে দিব। নিচেরটাকে যদি বিয়োগ করি, এই যে এইটাকে যদি বিয়োগ করি, তাহলে মাইনাস cos থিটা মাইনাসে মাইনাসে প্লাস cot থিটা ইজ ইকুয়াল টু, এবার এইখানে আমরা উপরেরটা দেখতে পাই √3 প্লাস 2, এটার সাথে যোগ করব নিচেরটা, আর নিচে √3 প্লাস 2 বিয়োগ করব নিচেরটা। এই হচ্ছে যোজন বিয়োজন, এবং তোমরা এই সাইড নোট গুলা অবশ্যই ইউজ করবা, ঠিক আছে। কি সাইড নোট দিবা, যে যোজন বিয়োজন, নয় তোমাদের মার্কস কেটে দিবে। যোজন বিয়োজন করে ওকে, ফাইন। এবার আমরা যাই পরবর্তীতে। এবার আমরা দেখো, যোজন বিয়োজন করার পরে এবার দেখো, এই cot থিটার cot থিটা বাদ হবে, তাহলে আমি উপরে পাবো হচ্ছে 2টা cos থিটা। এইখানেও cos থিটা বাদ হবে, আমি পাবো 2টা cot থিটা। এবার এইখানে দেখো, 2 কাটা, 2টা √3, এবার √3 কাটা 4,
ওকে, এবার দেখো ছোট্ট কিছু কাটাকাটি যায়, ছোট্ট কিছু কাটাকাটির পরে আমরা বাকিটা করতে পারি এইখানে। কি কি কাটাকাটি যায় এইখানে? এখানে দেখো দুই দুই কাটাকাটি যায়, এখানে আছে cos থিটা আর এখানে আছে cot থিটা। আচ্ছা, cos থিটা নিয়ে আমার কোনো সমস্যা নাই, বাট আমি যেহেতু সবচেয়ে সিম্পলেস্ট ত্রিকোণমিতিক অ্যাঙ্গেলে যেতে চাচ্ছি, তাহলে আমি এই cot থিটাটাকে ভেঙে ফেলবো। cot থিটাকে যদি আমরা ভেঙি তাহলে আমরা পাবো cos থিটা বাই হচ্ছে sin থিটা। আর এইখানে আমাদের ভ্যালু আছে, আবার একটু কাটাকাটি করা যায়। দেখো এইখানে এই দুই এখানে যে কাটি তাহলে নিচে দুই থাকে, অর্থাৎ √3/2, এই হচ্ছে √3, এই হচ্ছে 2। এবার দেখো আমরা এখানে লিখতে পারবো cos থিটা ইনটু, এটা উল্টায়া যাবে, sin থিটাটা উপরে যাবে আর cos থিটাটা নিচে আসবে, ইজ ইকুয়াল টু √3/2। এবার cos থিটা কাটাকাটি যাবে, sin থিটা সমান √3/2। এখন আমরা অলরেডি জানি যে sin 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, তাহলে আমরা √3/2 এর পরিবর্তে লিখতে পারি 60 ডিগ্রি। তাহলে সুতরাং আমরা এখান থেকে থিটা এর ভ্যালু লিখতে পারবো √3/2। তাহলে √3/2 হবে এটার জন্য অ্যান্সার। সো √3/2 শেষ। কমেন্ট বক্সে জানাও বুঝতে পেরেছো কিনা। ভাইয়া যোজন বিয়োজন এইটা উল্টা পাল্টা জায়গায় যায় আবার একটু। ওকে, যোজন বিয়োজন যেন সমস্যা না হয় এই জন্য আমি তোমাদেরকে এইভাবে দুইটা কালারে বুঝাই দিছি। দেখো যোজন বিয়োজন বলতে কি বোঝায়? যোজন বিয়োজন বলতে বোঝায়, সাপোজ এই যে আমি এইখানে যোজন বিয়োজনটা বুঝাইতেছি। যোজন বিয়োজন দেখো, যা যোজন বিয়োজন সমস্যা, যোজন বিয়োজন যদি যদি x/y থাকে, এই জিনিসটা যোজন বিয়োজন যদি করতে চাই তখন উপরেরটা ফিক্স থাকবে, শুরুতে উপরেরটা ফিক্স থাকবে। এবার নিচেরটা একবার যোগ করবা একবার বিয়োগ করবা, এটাকে বলা হয় যোজন বিয়োজন। আর যদি বিয়োজন যোজন করো তাহলে নিচেরটা একবার বিয়োগ করবা একবার যোগ করবা। সিম্পল। প্রথমে উপরেরটা ফিক্স থাকবে, ঠিক আছে, উপরেরটা ফিক্স রাখবা এই সামনে এবং সামনে, এটা করলে হবে। ওকে, পানি পানি পরিষ্কার। ওকে, ও আচ্ছা আমি এখানে অ্যাঙ্গেল লিখে নিচ্ছি। ওকে, তাহলে এখানে 60 ডিগ্রি। ওকে, এবার আমরা যাই পরবর্তী কোশ্চেনে। সো এইটা হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার বা প্রবলেম নাম্বার 3। ওকে, দেখো আমাদের এখানে কি বলছে, cot থিটা প্লাস cos থিটা ইজ ইকুয়াল টু a, cot থিটা মাইনাস cos থিটা ইজ ইকুয়াল টু যদি b হয় তাহলে দেখাও যে a² মাইনাস b² হোল স্কোয়ার, এইটার মান হবে 16ab। আচ্ছা, সো আমরা প্রথমে এটার লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করব। সো ফর্মালিটির কথা তোমরা লিখবা যখন অ্যান্সার করবা, যে দেওয়া আছে এটা সমান a এটা সমান b, এগুলো লিখবা। আচ্ছা, এখন আমি শুরু করব হচ্ছে লেফট হ্যান্ড সাইড থেকে। লেফট হ্যান্ড সাইড আমাদের কি বলছে, এবং এই অঙ্কটা ইম্পর্টেন্ট, এটা গত বছর প্রায় 4টার মতো বোর্ডে আসছে। সো a² মাইনাস b² এবং তার মাথায় আছে আরেকটা স্কোয়ার। এবার আমি যদি মান বসাই দিই, দেখো এই যে a মানে কি, a মানে হচ্ছে cot থিটা আর প্লাস cos থিটা, এটার উপরে একটা স্কোয়ার আছে মাইনাস cot থিটা মাইনাস cos থিটা, এইটার উপরে আছে আরেকটা স্কোয়ার, এবং এই সবকিছুর সব নাটকের মাথায় আছে আরো একটা স্কোয়ার। ঠিক আছে, সব নাটকের মাথায় আছে আরো একটা স্কোয়ার। এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের সূত্র করতে হবে। আমাদের একটা সূত্র আছে, কি সূত্র? 4ab এর সূত্র। 4ab এর যে সূত্রটা সেটা হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার। এখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব কিভাবে? দেখো এইখানে এই cot থিটাটা যদি একটা a এর মতো কাজ করে আর এইটা যদি b এর মতো কাজ করে, তাহলে দেখো তো a প্লাস b মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার আছে দুইটার উপরেই, তাহলে এটা কি 4ab হবে। তাহলে আমরা এইটার পরিবর্তে তাহলে কি লিখতে পারি, আমরা এখানে একটা 4 লিখতে পারি, আর a বলতে বোঝাবে হচ্ছে cot থিটাকে আর b বলতে বোঝাবে হচ্ছে cos থিটাকে। তাহলে এই হচ্ছে আমাদের 4ab এর সূত্র করে ফেললাম। এবার এই পুরোটার উপর আবার একটা স্কোয়ার আছে, রাইট? আচ্ছা,
এবার তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, আমরা তাহলে এখান থেকে লিখতে পারবো হচ্ছে 4 কে যদি স্কোয়ার করি তাহলে হবে 16। এবার এইখানে তাহলে হবে cot স্কয়ার থিটা ইন্টু cos স্কয়ার থিটা, cot স্কয়ার থিটা ইন্টু cos স্কয়ার থিটা। আচ্ছা, এবার আমাদের কোশ্চেনে যেটা আছে সেটা অনুযায়ী আমাদের একটু কাজ করতে হবে, কোশ্চেনে যেটা আছে সেটা অনুযায়ী একটু কাজ করতে হবে। সো কি কাজ করা যায়, দেখো কোশ্চেনে আমাদের এখানে অনেকে বলছে 16 এবি। এবি মানে কি, এ মানে হচ্ছে এই পুরোটা, এই যে এটা এ মানে হচ্ছে এই পুরোটা, আর বি মানে হচ্ছে এই পুরোটা। এই দুইটা জিনিসের গুণ আকারে আমাকে রাখতে হবে বা গুণ আকারে আমাকে সাজাইতে হবে। তার মানে এই দুইটা জিনিসের গুণ মানে কি, দেখো তো cot থিটা প্লাস cos থিটা ইন্টু cot থিটা মাইনাস cos থিটা, এই দুইটা জিনিসের গুণ মানে হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এরকম একটা ফরম্যাট। আচ্ছা, এইটা যদি আমরা করতে চাই তাহলে আমাদের এবার আরো একটা কাজ করতে হবে। কি রকম কাজ, দেখো এবার আমাদের এই cot স্কোয়ারকে ভাঙাইতে হবে। cot স্কোয়ারকে আমরা যদি ভাঙাই, আচ্ছা দাঁড়া, cos স্কোয়ারকে ভাঙাইলেও হয় 1 মাইনাস cos স্কোয়ার থিটা, ওইটাকে ভাঙাইলেও হবে 1 মাইনাস cos স্কোয়ার থিটা। আমরা এখানে এই cot স্কোয়ারকে রেখে দিলাম, আর আমরা যদি এই cos স্কোয়ারকে ভাঙাই 1 মাইনাস sin স্কোয়ার থিটা, এইভাবে আমরা কি লিখতে পারি না, এটার পরিবর্তে 1 মাইনাস sin স্কোয়ার থিটা। এবার দেখো এইটার সাথে আমি এবার এটা গুণ করে দিব, এইটার সাথে যদি আমি এটার গুণ করে দেই তাহলে আমি এখানে কি পাই, দেখো পরবর্তী লাইন আমি এখানে লিখতেছি, এখানে সামনে 16 আছে, এটা নিয়ে কোনো সমস্যাই নাই, 16 নিয়ে কোনো প্রবলেম নাই। এবার গুণ করে দিলে আমরা এখান থেকে পাবো একটা cot স্কয়ার থিটা আর আরেকটা পাবো cot স্কয়ার থিটা ইনটু sin স্কয়ার থিটা। এবার দেখো এখানে আছে 16, cot স্কয়ার থিটা নিয়ে কোনো সমস্যা নাই। এবার cot স্কয়ার থিটা এর মানে হচ্ছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইনটু sin স্কয়ার থিটা। এবার দেখো এই sin স্কয়ার থিটা বাদ, তাহলে আমি পাবো cot স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা। এবার দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার লাগতেছে, তাহলে আমি এটাকে লিখতে পারবো cot থিটা প্লাস cos থিটা, যদি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র করি, এবং cot থিটা মাইনাস cos থিটা, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b। আবার দেখো আমাদের কোশ্চেনে আবার কি বলে দিছে, কোশ্চেনে বলে দিছিল এইটার মানে হচ্ছে a আর এইটার মানে হচ্ছে b। তাহলে দেখো আমরা কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেল, আমাদের যেটা প্রমাণ করতে বলছে যে রাইট হ্যান্ড সাইড হচ্ছে 16ab, এবং 16ab কিন্তু আমরা প্রমাণ করে ফেললাম। সো এটা হচ্ছে আমাদের 3 নাম্বার, এবং এইটা একটু ইম্পর্টেন্ট। তাহলে এই প্রশ্নটা আর কিভাবে আসতে পারে, এই প্রশ্নটা এখানে স্কয়ার না দিয়ে এইখানে এই যে এই স্কয়ার না দিয়ে এটাকে প্রশ্নটা এভাবেও করতে পারতো, এই যে এইভাবে, যে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 4√ab। সো এই ফরম্যাটটা অনেকবার আসছে, জাস্ট এখানে স্কয়ার নাই কিন্তু এখানে 4√ab আছে। সো কিন্তু একই জিনিস। ওকে ওকে, বুঝি নাই এটা আর এই 4। ওকে, আর এই 4 তোমার জন্য আরেকবার বুঝাচ্ছি, চলো আমরা আরেকবার রিভাইজ করি। দেখো আমাদের কাজ হচ্ছে কি, এটা ইজ ইকুয়াল টু a দেওয়া আছে, এটা ইজ ইকুয়াল টু b দেওয়া আছে, এবার আমাকে এটা করতে বলছে। সো আমি লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করলাম। লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করার সময় আমি জাস্ট a এবং b এর মান বসাই দিলাম। এখন দেখো a আর b এর মান বসানোর পরে এবার এইটাকে যদি আমি আবার a ধরি বা x ধরি, তাহলে মনে করো এইটাকে আমি ধরলাম a আর এটাকে ধরলাম হচ্ছে b, তাহলে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার, এটার মানে কি, এই যে এখানে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার মানে হচ্ছে 4ab। তাহলে আমরা এইটার পরিবর্তে লিখতে পারি 4, a হচ্ছে এটা, b হচ্ছে এটা, বসাই দিলাম। এবার এই পুরো ঘটনার উপরে একটা স্কোয়ার ছিল, স্কোয়ারটা রাখলাম। এবার স্কোয়ারগুলো ডিস্ট্রিবিউট করে দিয়ে দিলাম। এবার এই cos স্কোয়ার থিটার পরিবর্তে আমরা লিখতে পারি 1 মাইনাস sin স্কোয়ার থিটা, cot স্কোয়ার দিয়ে গুণ করে দিলাম। এবার এই cot স্কোয়ারের মানটা বসাই দিলাম, sin স্কোয়ার থিটা কাটাকাটি চলে যায়, cos স্কোয়ার থিটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র করো, a প্লাস b টু a মাইনাস b, দেন তুমি তোমার অ্যান্সারটা পেয়ে যাবা। ওকে, ক্লিয়ার? আচ্ছা ফাইন।
এবার আমরা চলে যাই আমাদের নেক্সট প্রবলেমে। 4 নম্বর। ওকে, দেখো আমাদের এখানে কি বলছে, আমাদের এখানে কিন্তু দুইটা ইকুয়েশন, এই ফরম্যাটটা খুবই সুন্দর একটা ফরম্যাট, একটু ভালো করে লক্ষ্য করো। এখানে দুইটা ইকুয়েশন দেওয়া আছে, দুইটা ইকুয়েশন। একটা হচ্ছে এই ভ্যালুটার মান হচ্ছে 1 অ্যাজ ওয়েল এস এই ভ্যালুটার মান হচ্ছে 1। যদি এটা হয় তাহলে আমাকে বলছে sec a plus 10b এর মান বের করো। এখন আমাদের এখানে যে কাজটা করতে হবে যে এখান থেকে a এবং b এর মান বের করে এই অ্যাঙ্গেল দুইটা এখানে বসায় দিতে হবে। চলো আমরা তাহলে এখান থেকে a এবং b এর মান বের করি। দেখো প্রথমত আমি এখানে কি লিখতে পারি যে এই সমীকরণ থেকে √2 cos a minus b is equal to হচ্ছে 1। সো এখান থেকে আবার এটা লেখা যায় যে cos a minus b is equal to 1 ভাগ হচ্ছে √2। এবার cos কত এর মান 1 ভাগ √2? cos হচ্ছে cos 45 ডিগ্রির মান। তাহলে আমরা এখানে 45 ডিগ্রি লিখে দিলাম। তাহলে দেখো দুই পাশ থেকে cos যদি আমরা বাদ দেই তাহলে আমরা এখান থেকে পাবো a minus b is equal to হচ্ছে 45 ডিগ্রি। সো আমরা এখান থেকে একটা ইকুয়েশন পেয়ে গেলাম, এটা একটা ইকুয়েশন। সিমিলার ভাবে আমরা যদি আবার ওইটা নিয়ে কাজ করি তাহলে ওইটা থেকে আমরা আরো একটা ইকুয়েশন পাচ্ছি। তাহলে কি পাচ্ছি দেখো, আবার √2 sin a plus b is equal to হচ্ছে আবারও 1। তাহলে দেখো আমরা এখান থেকে sin a plus b এর ভ্যালু কত পাবো? অবশ্যই 1 ভাগ √2। খুবই সহজ একটা চ্যাপ্টার কিন্তু এটা। তাহলে sin কত এর মান 1 ভাগ √2? sin 45 ডিগ্রির মান, তাহলে sin 45 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে কি পাবো? a plus b is equal to 45 ডিগ্রি। a plus b is equal to 45 ডিগ্রি। তাহলে পেয়ে গেলাম আমরা আরো একটা ইকুয়েশন। এবার টোটাল দুইটা ইকুয়েশন আমাদের হাতে আছে। এই দুইটা ইকুয়েশন নিয়ে কাজ করতে হবে আমাদের, এই দুইটা ইকুয়েশন নিয়ে কাজ করতে হবে। এখন দুইটা ইকুয়েশন কি করব, একবার যোগ করব আর একবার বিয়োগ করব, তাহলে ইনশাআল্লাহ আমরা আমাদের এখান থেকে অ্যানসার পেয়ে যাব। তাহলে দেখো এটাকে যদি আমরা 1 নম্বর ইকুয়েশন দেই, এটাকে যদি 2 নম্বর ইকুয়েশন দেই, তাহলে প্রথমে আমরা যেটা করব 1 এবং 2 নম্বর সমীকরণ যোগ করে দিব। যদি যোগ করে দেই তাহলে দেখো কি কি ঘটনা ঘটবে। এই b আর এই b কাটাকাটি চলে যাবে, তাহলে 2a is equal to 45 plus 45 মানে 90, এর মান হবে 45 ডিগ্রি। এবার দেখো আমরা যদি এবার যদি আমরা কি করতে পারি যে হয় দুইটা যোগ করে দিতে পারি অথবা এর মান যে কোনো একটা সমীকরণে বসাইতে পারি। সাপোজ মনে করো যে আমি এইবার এই একটা থেকে একটা বিয়োগ করলাম, সাপোজ 2 নাম্বার থেকে আমি 1 নাম্বার সমীকরণ বিয়োগ করে দিলাম। তাহলে বিয়োগ করলে এখানে a এবং a কাটাকাটি চলে যাবে, আর বিয়োগের জন্য এই 1 নাম্বার সমীকরণটা প্লাস হয়ে যাবে, অর্থাৎ 2b ইজ ইকুয়াল টু হবে 0। তাহলে b এর মান হয়ে যাবে 0 ডিগ্রি। তাহলে আমরা কিন্তু এখান থেকে a এবং b এর মানটাও পেয়ে গেলাম। তাহলে এবার আমাদের ফাইনাল কাজ সেটা হচ্ছে কি sec a, অর্থাৎ sec a প্লাস হচ্ছে sec 10b এর মান আমাদের বের করতে বলছে। sec a প্লাস 10b। এবার দেখো মান বসাই, sec 45 ডিগ্রি প্লাস হচ্ছে 10b এর মান হচ্ছে 0 ডিগ্রি। এবার sec 45 ডিগ্রি হচ্ছে কার উল্টো? sec 45 ডিগ্রি হচ্ছে cos 45 ডিগ্রির উল্টো। cos 45 ডিগ্রির মান 1/√2, তাহলে sec 45 ডিগ্রির মান হবে √2। তাহলে এইখানে হবে √2 আর এইখানে হচ্ছে 10 0 ডিগ্রির মান 0, দ্যাট মিন্স √2। এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের জন্য উত্তর। সো আমরা আমাদের উত্তরটা পেয়ে গেলাম। সো √2 হচ্ছে অ্যান্সার, শেষ, কমপ্লিট। ওকে, আমি 47 মিনিট ধরে ক্লাস করতেছি, খাতায় লেখার দরকার নেই আপাতত। ক্লাস শেষ হলে দেন হচ্ছে তোমরা এগুলো নোট করবা, আপাতত এগুলো নিয়ে মাথা ব্যথা করার দরকার নাই। ওকে, সো sec a plus 10b is equal to √2, বুঝতে পারছো? ওকে ওকে, খতম। ওকে, ভালো লাগছে।
সারাদিন দিচ্ছি। আচ্ছা, ক্লাস নিয়ে দিবি? ক্লাস নিয়ে দে। বাইরে গিয়ে কি করব? কেন এগুলো পারস না? আবার এগুলো তো করা লাগবে। আর এগুলো পারি। হ্যাঁ, সোজা এগুলো। এগুলো কি ভাই, এটা কোনো কথা? 9-10 পাওয়ার প্লে পড়া তাহলে এই অঙ্কটাই। লেখ। তাহলে আবার বললি কেন পারো? তারপরে লবণ থিটা আর লম্ব এগুলো দিয়ে বাই করে cos মাইনাস sin থিটা এর মান নির্ণয় করো। সোজা। বের কর। sec দিয়ে মানে হচ্ছে cos এর উল্টা না? আহ, তারপরে ভূত আছে মানে ভূমি। ওইগুলা দিয়ে হইতেছে না, এখানে অ্যাঙ্গেল বের হবে না, এটা এমনি প্রমাণ করতে হবে। ওকে ফাইন, এবার দেখো নেক্সট কোশ্চেন আমরা চলে আসলাম। আমাদের এখানে বলছে যে sec থিটা মাইনাস টেন থিটা ইজ ইকুয়াল টু যদি 3/4 হয়, তাহলে আমাদের cos থিটা মাইনাস সাইন থিটা এইটার ভ্যালু কত সেটা আমাদেরকে বের করতে হবে। ওকে, তাহলে কিভাবে করবা? কে ক্লাস নিবে? ও, তোমাদের সাজ্জাদ ভাই আসছিল। ওকে, দেখো যেটা আমাদের এখানে করতে হবে sec থিটা মাইনাস টেন থিটা এর মান দেওয়া আছে, তাহলে আমরা এখানে একটা সূত্র জানি অলরেডি, সেটা হচ্ছে সবাই আবার এখানে ফোকাস, অন্য কোনো কথাবার্তা নাই, এখানে সবাই ফোকাস। 5 নাম্বার প্রবলেম আসলাম। এবার দেখো আমরা একটা সূত্র পড়ছিলাম, তোমাদের কি মনে আছে? sec স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা ইজুকাল টু হচ্ছে 1। এবার এই সূত্র ধরে আমরা কাজ করব। দেখো এই সূত্রে আমরা যদি এবার একটা কাজ করি, সেটা হচ্ছে যে এই সূত্রে a স্কয়ার মাইনাস b স্কয়ার করি, তাহলে আমরা এখানে লিখতে পারবো sec a প্লাস 10a অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b অর্থাৎ sec a মাইনাস 10a ইজুকাল টু হচ্ছে 1। এবার আমরা এখান থেকে এই sec a মাইনাস 10a এটার মান দেওয়া আছে 3/4। সো আমরা তাহলে এখানে লিখতে পারি না যে sec a প্লাস 10a এটার সাথে 3/4 গুণ ইজুকাল টু হচ্ছে 1। তাহলে আমরা এখান থেকে লিখবো যে sec a প্লাস 10a ইজুকাল টু হবে হচ্ছে 4/3। এটাকে জাস্ট ওই পাশে নিয়ে নিলাম। দেখো আমার কাছে দুইটা ইকুয়েশন আছে। কয়টা? দুইটা। কোন দুইটা ভাইয়া? এই যে দেখো, একটা হচ্ছে এই ইকুয়েশন, না এটা না, এটা না, ওইটা লিখি। একটা হচ্ছে এটা, আর আরেকটা হচ্ছে যেটা দেওয়া ছিল, ঠিক আছে? আরেকটা হচ্ছে যেটা দেওয়া ছিল, আবার দেওয়া ছিল কোনটা? sec a মাইনাস 10a এটার মান দেওয়া ছিল, সেটা ছিল 3/4। আমি এই দুইটা ইকুয়েশনের কথা বলতেছি। এই হচ্ছে একটা ইকুয়েশন যেটা আমরা মাত্র বের করলাম, আর এই হচ্ছে এটা ওকে। এবার এই হচ্ছে আমাদের আরো একটা ইকুয়েশন যেটা আমরা হচ্ছে মাত্র বের করলাম। এবার এই দুইটা ইকুয়েশন নিয়ে আমরা কাজ করব। এটা যদি 1 দেই আর এইটাকে দিলাম তাহলে হচ্ছে 2 নম্বর। এবার আমরা এই দুইটাকে নিয়ে কাজ করা যায়, কি কাজ করা যায় একটু দেখি। প্রথমত আমি এই দুইটা ইকুয়েশনকে যোগ করে দিতে পারি। দেখো আমি যদি 1 এবং 2 এই দুইটা ইকুয়েশন যোগ করে দেই, তাহলে আমি এখান থেকে পাবো 2টা sec a, আর এইখানে আমরা পাবো হচ্ছে 4/3 প্লাস 3/4, 4/3 প্লাস 3/4 যার লসাগু হচ্ছে 12। সো আমরা এখান থেকে পাবো হচ্ছে 2 sec a ইজুকাল টু হচ্ছে 12 যদি লসাগু হয়, তাহলে আমার 4 এর সাথে 4 গুণ হবে 16, আর 3 এর সাথে 3 গুণ হবে 9। তার মানে এখান থেকে আমরা পাচ্ছি 25 ভাগ হচ্ছে 12, বা আমরা এখান থেকে লিখতে পারবো sec a ইজুকাল টু হচ্ছে 25 ভাগ হচ্ছে এই 2 এখানে যে গুণ হবে তাহলে হবে 24। এখন দেখো আমাদের যেটা বের করতে বলছে সেটা হচ্ছে, আচ্ছা আমি এ তে চলে গেলাম কেমনে? আহা, পুরোটা কি অঙ্ক বাদ দিব বলো তো? এ লিখতেছি কেন থিটার জায়গায়? 4/3